আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কর্পোরেট গভর্নেন্স লেকচার সিরিজের সেকেন্ড লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। আজকের লেকচারের বিষয়বস্তু হচ্ছে এলিজিবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস কোয়ালিফিকেশনস এবং অন্যান্য যেসব বিষয়গুলো রয়েছে, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের অ্যাপয়েন্টমেন্ট এবং কাদের অ্যাপ্রুভাল লাগবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট হতে হলে তাদের টার্ম অফ এমপ্লয়মেন্ট কত দিনের হবে, এ সকল বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। যে বিষয়গুলো বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোডে কভার করা হয়েছে সেগুলো আর কি পুরোপুরিভাবে আজকের লেকচারে আমি কভার করার চেষ্টা করব। আশা করি লেকচারটি দেখে আপনাদের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কিত সকল কনফিউশন দূর হয়ে যাবে। ভিউয়ার্স, লেকচারের শুরুতে আমরা দেখব এলিজিবিলিটি অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হতে গেলে কী যোগ্যতা প্রয়োজন। নাম্বার 1 পয়েন্ট আমরা দেখছি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ডাজ নট হোল্ড এনি শেয়ার অর হোল্ডস লেস দ্যান 1% শেয়ার্স অফ দি টোটাল পেইড আপ শেয়ার্স অফ দি কোম্পানি। অর্থাৎ আপনি যদি কোনো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে চান তাহলে সেই কোম্পানিতে আপনার কোনো শেয়ার থাকা যাবে না, অথবা শেয়ার থাকলেও সেটি 1%-এর নিচে হতে হবে এবং সেই অ্যামাউন্টটা হবে কোম্পানি শেয়ার থেকে যত টাকা অ্যাকোয়ার করেছে সেটির 1%-এর কম। নাম্বার 2 পয়েন্ট আমরা দেখছি, অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল নট বি কানেক্টেড উইথ এনি স্পন্সর or with the company's sponsor or directors of the company or shareholders or subsidiaries or parents or any other entity that holds more than 1% shares of the total paid up shares of the company, and his family members also do not possess such shares or association. তো এখানে ভিউয়ার্স যেটি বলা হয়েছে সেটি হচ্ছে, আপনি যখন কোনো একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে যাবেন তখন সেই কোম্পানির কোনো স্পন্সর, ডিরেক্টর, শেয়ার হোল্ডার, সাবসিডিয়ারি বা প্যারেন্ট কোম্পানি কেউ যদি 1%-এর বেশি শেয়ার হোল্ড করে তাদের কারোর সাথে আপনার কোনো কানেকশন থাকা যাবে না, এবং আপনার কোনো ফ্যামিলি মেম্বার্স যে কিনা টোটাল পেইড আপ শেয়ার্সের 1%-এর বেশি হোল্ড করে সেক্ষেত্রেও আপনি সেই কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বিবেচিত হবেন না। তো এখানে ক্লোজ ফ্যামিলি মেম্বার্স বলতে কর্পোরেট গভর্নেন্স কোডে বলা হয়েছে স্পাউস, সান, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, সান ইন ল অ্যান্ড সিস্টার ইন ল। এই কজন যদি 1%-এর বেশি শেয়ার হোল্ড করে তাহলে আপনি সেই কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী এলিজিবল হবেন না। তো পয়েন্ট 3-তে যদি আমরা দেখি, an independent director has not been an executive of the company in immediately preceding 2 financial years. অর্থাৎ আপনি যে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে যাচ্ছেন সেই কোম্পানিতে আপনি এক্সিকিউটিভ পজিশনে লাস্ট 2 ইয়ার্সের ভিতর জব করতে পারবেন না। যদি আমরা এটি একটি এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমরা দেখব, এ পারসন লেফট কোম্পানি এ ইন জানুয়ারি 1, 2019. So he will be eligible to become an independent director of company A after 1 January 2021. অর্থাৎ এক্স্যাক্টলি 2 ইয়ার্স এক্সিট করার পর আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য বিবেচিত হবেন। এখন যদি আমরা পয়েন্ট নাম্বার 4 দেখি, এখানে বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হ্যাভ নো রিলেশনশিপ whether pecuniary or otherwise with the company or its subsidiary or associated companies. তো এখানে পিকিউনিয়ারি দ্বারা বোঝানো হয়েছে মনিটরি কোনো রিলেশনশিপ। আপনি একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে যাচ্ছেন, কিন্তু ওই কোম্পানির সাথে যদি আপনার একটি রিলেশন থাকে, ফর এক্সাম্পল কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট, আপনি সেই কোম্পানিকে লোন দিয়েছেন বা সেই কোম্পানি আপনার কাছ থেকে টাকা পায়, তো এসব ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট জিনিসটা আসলে ঠিকভাবে রক্ষা করা যাবে না। তো এ কারণে যদি এই ধরনের রিলেশনশিপ থাকে সেক্ষেত্রে আসলে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য বিবেচিত হবেন না। এরপর পয়েন্ট 5-এ আমরা দেখছি, নট বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ইন মোর দেন 5 লিস্টেড কোম্পানিজ। অর্থাৎ আপনি যদি বর্তমানে 4টি লিস্টেড কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে থাকেন তাহলে আপনি ম্যাক্সিমাম আর একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হতে পারবেন। আর আপনি যদি অলরেডি 5টি লিস্টেড কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হয়ে থাকেন তাহলে আপনি আর কোনো নতুন কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না। তো এখানে বলে রাখা ভালো যে লিস্টেড কোম্পানি মানে হচ্ছে
পাবলিক লিমিটেড কোম্পানি যেগুলো ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে ট্রেড করে। তো পয়েন্ট নাম্বার 6, an independent director has not been convicted by a court of competent jurisdiction as a defaulter in payment of any loan or any advance to a bank or a non-banking financial institutions। অর্থাৎ আপনি যদি কোনো ব্যাংক অথবা এনবিএফআই থেকে লোন বা অ্যাডভান্স নিয়ে থাকেন এবং সেখানে ডিফল্টার হন এবং কনভিক্টেড হন কোনো কোর্ট দ্বারা, সেক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ইনএলিজিবল হবেন। নাম্বার 7, an independent director has not been convicted for a criminal offense involving moral turpitude। অর্থাৎ কোনো ক্রিমিনাল অফেন্স করার কারণে আপনি যদি কনভিক্টেড হন কোর্ট দ্বারা, সেক্ষেত্রেও আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য ইনএলিজিবল হবেন। তো ভিউয়ার্স, আমরা যদি এখন পয়েন্ট 8 দেখি, পয়েন্ট 8-এ বলা হয়েছে an independent director cannot be a partner or an executive or was not a partner or an executive during the preceding 3 years of the concerned company's statutory audit firm or audit firm engaged in internal audit services or audit firm conducting special audit। তো এখানে যেটি ক্লিয়ারলি বলা হয়েছে সেটি হচ্ছে, আপনি ধরুন একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে যাচ্ছেন। তো এটা যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে আমি আশা করি বিষয়টি আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, a person was a partner of an audit company engaged in auditing company A. He left the job as partner in 1 January 2018. Therefore, he will be eligible to become an independent director of company A after 1 January 2021. তো এটি যদি আমি আরেকটু ক্লিয়ারলি আপনাদেরকে বোঝার সুবিধার্থে বলি তাহলে ব্যাপারটা এরকম হবে, আপনি একটি অডিট কোম্পানির পার্টনার ছিলেন, যে অডিট কোম্পানিটি বর্তমানে কোম্পানি এর অডিট করছে। তো আপনি আপনার অডিট কোম্পানিটি অ্যাজ এ পার্টনার হিসেবে জানুয়ারির 1 তারিখ 2018 সালে জবটি ছেড়ে দেন এবং আপনি কোম্পানি এর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হন 2 জানুয়ারি 2022। যেহেতু আপনি 1 জানুয়ারি 2021-এর মধ্যে 3 বছরের লিমিট ক্রস করে ফেলেছেন, তো সেক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বিবেচিত হবেন। তবে আপনি পার্টনার হিসেবে জব ছাড়ার পর যদি 3 বছর এক্সিড না হতো, সেক্ষেত্রে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ইনএলিজিবল হতেন। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো পয়েন্ট 9-এ আমরা দেখব, an independent director cannot be a member or stakeholder, director or officer of an stock exchange। অর্থাৎ কোনো স্টক এক্সচেঞ্জের অফিসার, ডিরেক্টর অথবা ট্রেক, যেটিকে আমরা বলি ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, অর্থাৎ যারা ক্যাপিটাল মার্কেটে সিকিউরিটিজ কেনাবেচা ট্রেডিং করার জন্য সার্টিফিকেট পায়, সেই সব কোনো প্রতিষ্ঠানের মেম্বার বা হোল্ডার আপনি হতে পারবেন না, অথবা স্টক এক্সচেঞ্জের কোনো অফিসার বা ডিরেক্টর আপনি হতে পারবেন না। আপনি যদি হন তাহলে আপনি কোনো কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে ইনএলিজিবল হবেন, কারণ এগুলো হওয়ার কারণে আপনার যে ইন্ডিপেন্ডেন্ট রোলটা এটি আপনি ফুললি পালন করতে পারবেন না। সো ভিউয়ার্স, কর্পোরেট গভর্নেন্স অনুযায়ী এগুলোই ছিল ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের এলিজিবল ক্রাইটেরিয়াগুলো। আশা করি আপনার ব্যাপারটি বুঝতে পেরেছেন। আমরা যদি এর পরের টপিকে দেখি, সেটি হচ্ছে আদার প্রভিশনস অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। এখানে বেসিকলি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদের অ্যাপয়েন্টমেন্ট, টার্ম অফ এমপ্লয়মেন্ট এবং অন্যান্য জিনিস আলোচনা করা হয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি। তো পয়েন্ট 1 বলছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই বোর্ড অ্যান্ড অ্যাপ্রুভড বাই দি শেয়ার হোল্ডার্স ইন দি এজিএম। অর্থাৎ কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টরস থাকবে তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। তো ভিউয়ার্স, এখানে যদি শেয়ার হোল্ডার্সের মেজরিটি ভোটসে অ্যাপ্রুভালটি না হয়, সেক্ষেত্রে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের অ্যাপয়েন্টমেন্টটি ইনভ্যালিড হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 2-তে আমরা দেখছি, ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ এ কোম্পানি ক্যান রিমেইন ভ্যাকেন্ট দি পোস্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস, দ্যাট ইজ 90 days। অর্থাৎ একটি কোম্পানিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের পজিশন ভ্যাকেন্ট হওয়ার পর একটি কোম্পানি ম্যাক্সিমাম 90 days সেই পজিশনটি ভ্যাকেন্ট রাখতে পারে। অর্থাৎ উইদিন 90 days-এর ভিতরেই আপনাকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরকে নিয়োগ দিতে হবে। পয়েন্ট 3-তে আমরা দেখছি, টেনিওর অফ অফিস অফ এন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল বি ফর এ পিরিয়ড অফ 3 years। অর্থাৎ একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ দেওয়ার পর তার মেয়াদকাল হবে 3 বছর। আর পয়েন্ট 4-এ আছে, টেনিওর মে বি এক্সটেন্ডেড ফর অ্যানাদার 1 year অনলি। অর্থাৎ 3 বছর থাকার পর ম্যাক্সিমাম 1 year এক্সটেন্ড করা যাবে।
আর 0.5 আরেকটি আছে, সেটি হচ্ছে মে বি অ্যাপয়েন্টেড ফর অ্যানাদার টার্ম আফটার 1 year গ্যাপ। অর্থাৎ আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হলেন 3 বছরের জন্য, এরপর যদি আপনি আবার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে চান তাহলে আপনাকে আবার একটি টার্ম গ্যাপ দিতে হবে, অর্থাৎ 3 years টাইম গ্যাপ দেওয়ার পর আপনি এরপর আবার আরেকটা টার্মের জন্য ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন। তো কর্পোরেট গভর্নেন্স কোডে এভাবে ব্যাপারগুলো বলে দেওয়া আছে। তো আমরা যদি নেক্সট স্লাইডে চলে যাই, সেটি হচ্ছে কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস। তো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরস হতে হলে একজনকে অবভিয়াসলি কোয়ালিফাই তো হতেই হবে, তার এডুকেশনাল কোয়ালিফিকেশন, নলেজ, এক্সপিরিয়েন্স অ্যান্ড এভরিথিং তো ম্যাচ করতে হবে যাতে সে তার ডেজার্ট আউটপুটটি দিতে পারে কোম্পানিকে। তো এখানে আমরা সেই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা হবে তাদের কোয়ালিফিকেশনস কী সেটিই দেখব কর্পোরেট গভর্নেন্স কোডের আলোকে। বিজনেস লিডার হু ইজ অর ওয়াজ এ প্রমোটার or director of an unlisted company having minimum paid up capital of 100 million or an listed company। অর্থাৎ কোনো আনলিস্টেড কোম্পানি যারা স্টক মার্কেটে ট্রেড করে না তাদের বিজনেসের পেইড আপ ক্যাপিটাল যদি 100 কোটি টাকা বা তার বেশি হয়, অথবা কোনো লিস্টেড কোম্পানি যারা স্টক এক্সচেঞ্জে ট্রেড করে সেই সব কোম্পানির কোনো বিজনেস লিডার যে কিনা সেই কোম্পানিতে প্রমোটার হিসেবে দায়িত্ব পালন করেছে অথবা করছে, অথবা একজন ডিরেক্টর, সে একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কোয়ালিফাইড পারসন হবে। পয়েন্ট নাম্বার 2তে বলেছে এ মেম্বার অফ ইন দি ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অর বিজনেস অ্যাসোসিয়েশন। অর্থাৎ আমাদের দেশে অনেকগুলো বিজনেস অ্যাসোসিয়েশন রয়েছে, ফর এক্সাম্পল বিজিএমএ, দেন ঢাকা চেম্বার অফ কমার্স, দেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স রয়েছে। তো এইসব অ্যাসোসিয়েশনে যদি কোনো মেম্বার থাকে তাহলে সেও একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কোয়ালিফাইড হবে, কারণ এইসব জায়গায় মেম্বার হতে হলে আপনাকে আগে থেকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। তো সেই কোয়ালিফিকেশনই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কোয়ালিফিকেশনের ভিতরেই পড়ে যাচ্ছে। তো পয়েন্ট 3তে আমরা দেখছি কর্পোরেট লিডার হু ইজ অর ওয়াজ এ টপ লেভেল এক্সিকিউটিভ নট লোয়ার দেন সিইও, এমডি, সিএফও, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, হেড অফ ইন্টারনাল অডিট, head of admin or HR or equivalent positions with same rank or salaried officials of unlisted company having minimum paid up capital of 100 million or a listed company। অর্থাৎ এখানে বলা হয়েছে যদি কোনো আনলিস্টেড কোম্পানি হয় তার মিনিমাম পেইড আপ ক্যাপিটাল 10 কোটি টাকা হতে হবে, অথবা যদি কোনো লিস্টেড কোম্পানি হয় এই কোম্পানিগুলোর টপ লেভেল এক্সিকিউটিভ যারা সিইও, এমডি, হেড অফ ফাইন্যান্স, হেড অফ ইন্টারনাল কন্ট্রোল বা হেড অফ এইচআর অথবা সেম র্যাঙ্ক অথবা সেম স্যালারি পাওয়া যদি কোনো হাইলি কোয়ালিফাইড অফিসিয়াল হয় সেক্ষেত্রে তারাও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য কোয়ালিফাইড ক্যান্ডিডেট হবে। তো ব্যাপারটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পয়েন্ট 4-এ আমরা দেখব former official of government or statutory or autonomous or regulatory body in the position not below 5th grade of the national pay scale with at least educational background of bachelor degree in economics or commerce or business or law। অর্থাৎ ইকোনমিক্স, কমার্স, বিজনেস বা লতে ব্যাচেলর ডিগ্রি আছে এরকম কোনো ব্যক্তি যে কিনা গভর্নমেন্টের ঊর্ধ্বতন পজিশনে ছিল, অর্থাৎ 5th গ্রেড বা তার উপরের পে স্কেলে ছিল, রিটায়ার করেছে, সেই সকল ব্যক্তিবর্গ একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কোয়ালিফাইড পারসন হিসেবে বিবেচিত হবে। ফর এক্সাম্পল আমরা দেখি অনেক কোম্পানিতে গভর্নমেন্টের ফর্মার অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি যারা আছে বা এই লেভেলের, অথবা গভর্নমেন্ট কোনো অটোনোমাস বডি অথবা কোনো রেগুলেটরি বডির চেয়ারম্যান বা অনেক হাই লেভেল পজিশনে ছিল, তারা বিভিন্ন কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হচ্ছে। তো এরাই মেনলি এই পয়েন্টটিকে হাইলাইট করছে। আশা করি ব্যাপারটা আপনারা ধরতে পেরেছেন। তো পয়েন্ট 5-এ আমরা দেখব ইউনিভার্সিটি টিচার হু হ্যাজ এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন ইকোনমিক্স অর কমার্স অর বিজনেস স্টাডিজ অর ল। তো এটিতে একদম ক্লিয়ার যে কোনো ইউনিভার্সিটি ফ্যাকাল্টি যদি তাদের ব্যাকগ্রাউন্ড ইকোনমিক্স, কমার্স, বিজনেস বা লতে থাকে তাহলে সেক্ষেত্রে তারাও কোনো একটি কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দিতে পারবে। পয়েন্ট 6-এ আমরা দেখছি প্রফেশনাল হু ইজ অর ওয়াজ অ্যান অ্যাডভোকেট প্র্যাকটিসিং অ্যাট লিস্ট ইন দি হাইকোর্ট ডিভিশন অফ বাংলাদেশ সুপ্রিম কোর্ট। অর্থাৎ
কোনো অ্যাডভোকেট যে কিনা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করে বা একসময় প্র্যাকটিস করতো, সেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য কোয়ালিফাইড হবে। আর পয়েন্ট 7 আমরা দেখছি সিএ অথবা সিএমএ, সিমা, এসিসিএ, সিএফএ, সিপিএ বা সিএস অর্থাৎ চার্টার সেক্রেটারি অথবা ইকুইভ্যালেন্ট যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, সেই সব ব্যক্তিবর্গ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়ার জন্য কোয়ালিফাইড হবে। তো আশা করি আপনারা এই কোয়ালিফিকেশনের ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কারা কী কোয়ালিফিকেশন থাকলে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে বিবেচিত হবে, এবং সেই সাথে এক্সপিরিয়েন্সেরও কিছু ব্যাপার আছে। আমরা যদি পরের পয়েন্টে দেখি, পয়েন্ট নাম্বার 8-এ বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল হ্যাভ অ্যাট লিস্ট 10 years of experiences in any field mentioned above। অর্থাৎ উপরে যে সাবজেক্ট ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে, ল, বিজনেস, ইকোনমিক্স অথবা যে পজিশনগুলো বলা হয়েছে সিইও, এমডি, হেড অফ ফাইন্যান্স ইত্যাদি রোলগুলোতে 10 years of experience মিনিমাম থাকতে হবে একজন ব্যক্তিকে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে কোয়ালিফাই করার জন্য। আর নাম্বার 9-এ বলা হয়েছে however in special cases above qualifications or experiences may be relaxed subject to prior approval of the commission। অর্থাৎ কোনো কোম্পানি যদি মনে করে তারা একটি যোগ্য লোক পেয়েছে, কিন্তু হয়তো কোনো কারণে কর্পোরেট গভর্নেন্সের যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরসের কোয়ালিফিকেশনের যে ক্রাইটেরিয়া তার সাথে হয়তো কিছু ক্রাইটেরিয়া মিসিং আছে, সেক্ষেত্রে কমিশন অর্থাৎ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রায়র অ্যাপ্রুভাল নিয়ে একটি কোম্পানি যদি অ্যাপ্রুভ হয়, সেক্ষেত্রে সেই ব্যক্তিকেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হিসেবে তাদের কোম্পানিতে নিয়োগ দিতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের লেকচার থেকে আমি মনে করি আপনাদের যে বিষয়গুলো কনফিউশন ছিল সেগুলো অবভিয়াসলি দূর হয়ে গিয়েছে। আশা করি আপনারা ভিডিওটি উপভোগ করেছেন। নেক্সট লেকচারে আমি কভার করার চেষ্টা করব ডিরেক্টরস রিপোর্ট টু শেয়ার হোল্ডার্স, অর্থাৎ কোম্পানির অ্যানুয়াল রিপোর্টে শেয়ার হোল্ডার্সদের কাছে ডিরেক্টরসদের কিছু রিপোর্ট ডিসক্লোজ করতে হয়। তো কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী কোন কোন রিপোর্টগুলো ডিসক্লোজ করতে হবে সেই বিষয়গুলো আমি কভার করার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওর মতো নেক্সট ভিডিওটি আপনারা অনেক উপভোগ করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত ভিডিওর আপডেট পাওয়ার জন্য, এবং সেই সাথে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজেও লাইক দিয়ে সংযুক্ত থাকুন। ভবিষ্যতে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।